ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি অত্যন্ত চেনা নাম। বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে প্রবেশ করে কয়েক শতাব্দী শাসন এবং শোষণের দ্বারা পুরো উপমহাদেশকে কবজা করে রাখবার ইতিহাসে এই নামটি চিরস্থায়ী জায়গা করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং প্রথম কর্পোরেট কোম্পানি। শুরুতে এর নাম ছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তবে উপমহাদেশে সেটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামেই অধিক পরিচিত। পূর্বে ইউরোপের মানুষের কাছে ভারতীয় উপমহাদেশ ছিল ইস্ট ইন্ডিয়া নামে পরিচিত। সেই সময় ভারতীয় উপমহাদেশ ছিল মশলা, কাপড়, দামি রত্নের জন্য বিখ্যাত এক জায়গা। এই সব উপকরণ ইউরোপে বেশ চড়া দামে বিক্রি হতো, কিন্তু সমুদ্রে শক্তিশালী নৌবাহিনী না থাকার দরুন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে আসতে ব্যর্থ হয়। সেই সময়ে স্পেন এবং পর্তুগাল ভারতীয় উপমহাদেশ থেকে মশলা এবং কাপড় নিয়ে দূরবর্তী দেশসমূহে বিক্রি করত, কিন্তু ব্রিটিশ বণিকরা উপমহাদেশে আসার জন্য মরিয়া হয়েছিলেন। অবশেষে 1588 সালে ব্রিটিশরা পথের দিশা পায়। স্প্যানিশদের হারিয়ে তাদের নৌবহর তারা দখলে নেয়। এই নৌবহর ব্রিটিশদের ভারতে আসার পথ তৈরি করে, সেই সাথে তাদের নৌশক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। 1600 খ্রিস্টাব্দের 31শে জুলাই স্যার থমাস স্মিথের নেতৃত্বে লন্ডনের একদল বণিক রানী প্রথম এলিজাবেথের কাছে এক আর্জি নিয়ে হাজির হন। তারা রানীর কাছে পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতীয় উপমহাদেশে ব্যবসা করার জন্য রানীর সম্মতি এবং রাজসনদ প্রদানের জন্য অনুরোধ করেন। রানী প্রথম এলিজাবেথ তাদের সম্মতি জানান। পরবর্তীতে 70,000 পাউন্ড পুঁজি নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাত্রা শুরু হয়। রানী এলিজাবেথ যখন লন্ডনের বণিকদের দেওয়া অনুমতিপত্রে স্বাক্ষর করেন, তখন ভারতের শাসনকর্তা নিযুক্ত ছিলেন মুঘল সম্রাট আকবর। আকবরের অধীনে তখন প্রায় 7,50,000 বর্গ মাইলের বিশাল এক সাম্রাজ্য। আকবরের শাসনামলে মুঘল সাম্রাজ্যের শক্তি এবং সামর্থ্য দুটোই বৃদ্ধি পেয়েছিল। সেই সময়ে মুঘল সম্রাটের যে পরিমাণ ধনসম্পদ ছিল, তার কাছে পুরো ইউরোপের সম্পদ বলতে গেলে নস্যি। বহু মূল্যবান রত্নের পাশাপাশি ভারত ছিল প্রাকৃতিক সম্পদ এবং প্রাচুর্যে পরিপূর্ণ, যার ভাণ্ডারকে মনে করা হতো অশেষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দল সর্বপ্রথম 1613 সালে মুঘল রাজদরবারে ব্যবসা করার জন্য অনুমতি দেওয়ার জন্য প্রার্থনা করেন। তখন মুঘল সাম্রাজ্যের অধিপতি ছিলেন সম্রাট জাহাঙ্গীর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়িক চিন্তাভাবনা ছিল বাণিজ্য কুঠি বা কারখানা ভিত্তিক। সম্রাট জাহাঙ্গীরের কাছে তারা কুঠি নির্মাণ করার অনুমতি চান। পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অধুনা গুজরাটের সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করতে অনুমতি দেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরুতে পূর্ব এশিয়ার দেশগুলোতে মশলার ব্যবসায় প্রভাব তৈরি করতে চেয়েছিল, কিন্তু তারা সেখানে গিয়ে দেখেন তাদের আগেই সেসব ডাচদের দখলে চলে গেছে। ডাচদের শক্ত ভিতের কাছে টিকতে না পেরে তারা পুরোপুরি ভারতের দিকে মনোনিবেশ করেন। সম্রাট জাহাঙ্গীরের অনুমতির পর তারা পূর্ব ভারতে এবং পশ্চিম ভারতের সমুদ্রের উপকূলে ছোট ছোট কুঠি নির্মাণ করতে শুরু করেন কোম্পানির বণিক দলদের নিয়ে। 1623 সালে আমবয়না গণহত্যার পর ডাচরা ভারত থেকে তাদের ব্যবসায়িক প্রতিনিধি প্রত্যাহার করে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ব্রিটিশ, জাপানিজ, পর্তুগিজ ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাকে আমবয়না গণহত্যা বলা হয়েছে। ফলে ভারতে ব্রিটিশদের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল পর্তুগিজরা। তাদেরকে হটিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। শুরুতে তারা মশলা নিয়ে ব্যবসা বাণিজ্য করলেও ধীরে ধীরে ক্যালিকো অর্থাৎ সাদা সুতির কাপড়, রেশমি কাপড়, নীল, সোডা বা কার্বনেট, চা ইত্যাদি নিয়েও ব্যবসা শুরু হয়। ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার বিস্তৃতি দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, পারস্য উপসাগরের তীরবর্তী দেশসমূহ পর্যন্ত ছড়িয়ে পড়ে। ব্যবসায় লাভ করার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আকার ও প্রভাব বাড়তে থাকে। সপ্তদশ এবং অষ্টাদশ শতকে ব্রিটেনের অর্থনীতির বড় এক অংশ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয়। সেই সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডন তথা ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী কোম্পানিতে পরিণত হয়। শুরুতে মুঘল সাম্রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবেই ভেবেছিল, কিন্তু অষ্টাদশ শতকে ব্রিটিশরা ভারতের রাজনীতিতে প্রভাব খাটানো শুরু করে। রানী এলিজাবেথ শুরুতেই কোম্পানিকে তাদের যে কোনো প্রয়োজনে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া মুঘল সাম্রাজ্যের শক্তি কমে যাওয়ায় দিল্লি থেকে দূরবর্তী রাজ্যগুলোতে কেন্দ্রের শাসন দুর্বল হয়ে পড়ে, আর এর সুবিধা নিয়েই ব্রিটিশরা ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্য জোরদার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্য নিয়ে।
এদিকে ইউরোপের প্রতিদ্বন্দ্বী দেশগুলো ভারতে তাদের উপস্থিতি বাড়াতে শুরু করে। বিশেষ করে ব্রিটেনের জাতীয় শত্রু ফ্রান্সের ব্যবসায়ীদের উপস্থিতি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভাবিয়ে তুলেছিল। ফলে তখন তারা ভারতের রাজনীতি দখলের পরিকল্পনা আঁকতে থাকেন। শুরুতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক দক্ষ সেনাবাহিনী গড়ে তোলে, পাশাপাশি ভারতের উপকূলে তাদের অবস্থান ছিল শক্তিশালী। এছাড়া যে কোনো প্রয়োজনে তাদের ডাকে ব্রিটিশ নৌবাহিনী সাড়া দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সামরিক দিক দিয়ে এগিয়ে থাকার কারণে ভারতের বিভিন্ন যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়। 1757 সালে পলাশির যুদ্ধ, 1764 সালে বক্সারের যুদ্ধে জয়লাভের পর কোম্পানি বাংলার কর সংগ্রহের ক্ষমতা লাভ করে। ভারতের রাজনীতি দখল নেওয়ার জন্য বাংলা ছিল গুরুত্বপূর্ণ পথ, কিন্তু পুরো ভারতে প্রভাব তৈরির জন্য বাংলাই কেবল যথেষ্ট ছিল না। এ কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে দক্ষিণের রাজ্যগুলোতে নিজেদের অবস্থান শক্ত করে। এরপর পশ্চিম ভারতে মারাঠা, মহীশূরের রাজা টিপু সুলতানকে হারানোর পর পুরো ভারতই কার্যত তাদের অধীনে চলে যায়। মুঘল সম্রাটরা তখন পুতুল শাসকে পরিণত হন। 1818 সালের হিসেব অনুসারে ভারতের 2/3 ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে যায়। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বছরের শাসনই কুখ্যাতি অর্জন করে। কোম্পানির দ্বৈত নীতি, কোম্পানির কর্মকর্তা এবং কর্মচারীদের সীমাহীন দুর্নীতির কারণে বাংলায় এক দুর্ভিক্ষের সৃষ্টি হয়, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। এছাড়া ভারতের বিশাল জনগোষ্ঠী, বাস্তবধর্মী সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সংগঠনের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার সাম্রাজ্যবাদী টেরানালিস বা শূন্যভূমির নীতি পুরোপুরি কার্যকর করতে পারেনি, যার ফলে তারা কানাডা, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো ভারতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। ভারতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ, তখন ব্রিটিশ সরকার তাদের হাত থেকে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া শুরু করে। এর জন্য 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট, 1784-তে উইলিয়াম পিটের ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের হাতে নেওয়ার প্রথম পদক্ষেপ শুরু হয়। একদিকে কোম্পানির নিয়ন্ত্রণ কমে যাওয়ার দরুন, অন্যদিকে কর্মচারীদের দুর্নীতির কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার জৌলুস হারাতে থাকে। তবে গভর্নর হিসেবে লর্ড কর্নওয়ালিস আসার পর তার বেশ কিছু পদক্ষেপ কোম্পানির দুর্নীতি কমাতে সাহায্য করেছিল। আবার কোম্পানির আয় রোজগার বাড়তে থাকে। এই সময়টিতে কোম্পানি ব্যবসার পাশাপাশি ভারতের সমাজ সংস্কারের দিকে নজর দেয়। ভারতীয়দের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়। এদিকে 19বিংশ শতাব্দীর প্রথম ভাগ নাগাদ ভারতের অর্থনীতি বেশ দুর্বল হয়ে যায়। কৃষির উন্নয়নের জন্য কোনো বিনিয়োগ না করে কোম্পানি ভূমিকর বাড়াতে থাকে, যার ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে অসন্তোষ বাড়তে থাকে। একই সাথে কৃষির অবস্থা আরও খারাপ হয়, কোম্পানির আয়ও কমে যায়। কিন্তু কোম্পানি পরিচালনা করার জন্য তাদের বড় অঙ্কের অর্থ খরচ করতে হতো, যা মেটাতে গিয়ে কোম্পানির লাভের পরিমাণ একেবারে তলানিতে গিয়ে ঠেকে। ভারতীয় উপমহাদেশের জনগণ শুরু থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে মোটা দাগে বড় কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছিল, কিন্তু কোম্পানি এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ওপর একের পর এক অন্যায় করে গেছে। ঠিক এই সময়ই কোম্পানির শাসনের প্রতি অসন্তোষ বাড়তে বাড়তে আগুনের রূপ নেয়, যার ফল 1857 সালের সিপাহী বিদ্রোহ। শেষ পর্যন্ত সিপাহী বিদ্রোহ সফল হয়নি, কিন্তু এই ঘটনা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্ট ইন্ডিয়া অ্যাক্ট পাশ করে। এই আইনের মাধ্যমে ভারতের শাসনভার সরাসরি ইংল্যান্ডের রানীর হাতে চলে যায়। মূলত 1813 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাঠামো পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু বিলীন হয়ে যায়নি। বিলীন হয়ে যায় 1874 সালে। এর প্রায় 135 বছর পরে 2010 সালে আগস্ট মাসে আবারও ইস্ট ইন্ডিয়া কোম্পানি সচল হয়েছিল, তবে এক ভারতীয় ব্যবসায়ীর হাত ধরে। তার নাম সঞ্জীব মেহতা। মূলত পূর্বের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এই কোম্পানির নাম ছাড়া আর কোনো কিছুতেই মিল ছিল না। 48 বছর বয়সী ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা 2005 সালে স্বল্প মূল্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেটেন্ট ক্রয় করেন। এর 5 বছর তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভোগ্যপণ্যের ব্র্যান্ডে রূপান্তরিত করার চেষ্টা চালিয়েছেন। ইতিমধ্যে তিনি লন্ডনে বিলাসবহুল খাবারের দোকানও চালু করেছিলেন। মাত্র 35 জন কর্মীর সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে সঞ্জীব মেহতার বিনিয়োগের পরিমাণ ছিল 12 মিলিয়ন পাউন্ড। এই ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।